আজকে প্রজাতন্ত্র দিবস ছিল। আমাদের পাঠক শ্রোতা বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আশা করি আপনারা প্রজাতন্ত্র দিবস ভালোভাবে পালন করলেন। আপনারা ভালো থাকুন। আপনারা প্রজাতন্ত্রের রসাস্বাদন করুন। কেমন রসাস্বাদন করছেন জানান। রাজতান্ত্রিক প্রজাতন্ত্র। আজকে প্রজাতন্ত্র দিবস। আমরা প্রজাতন্ত্র বলি, গণতন্ত্র দিবস বলি না। রিপাবলিক ডে, রিপাবলিক। এখন এটার আক্ষরিক অর্থে যাই মানে হোক, এই প্রজা কথাটা, প্রজা মানে ইংরেজিতে সাবজেক্ট বলে, আর কিং মানে রাজা। তাহলে কিং অ্যান্ড সাবজেক্ট আগে যেটা ছিল, এখন যেটা হয়েছে সেটা প্রজাতন্ত্র। মানে প্রজারাই তন্ত্রটাকে চালাবে। প্রজা মানে জনগণ, আর তন্ত্র মানে শাসন ব্যবস্থা। ৭৫ বছর কমঝম নয়। এই ৭৫ বছরে, ৭৪ বছরে আমরা গণতন্ত্র, ভারতীয় গণতন্ত্রকে কোথায় নিয়ে এসেছি, আমাদের স্বপ্ন কি ছিল, যারা সংবিধান প্রণেতা, যারা স্বাধীনতা সংগ্রামী, যারা স্বাধীনতা আনার জন্য, দেশের জন্য নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, তাদের অনেকেই কেন বেশিরভাগই এখন আর জীবিত নেই। কিছু কিছু মানুষ এখন আছেন, তারা বয়োবৃদ্ধ। তাদের মধ্যে খুব একটা এ নিয়ে মাথা ব্যথা করার মতো তাদের শারীরিক ক্ষমতাও নেই। তবু মাঝে মাঝে আলোচনা হয়, আলোচনা শোনা যায়। কেউ কেউ বলেন, কেউ কেউ তাদের কাছে যান, তাদের মুখ থেকে শুনেন। কিন্তু তারা যেগুলো বলেন সেগুলো খুব একটা যে ঠিক বলছেন কিনা ধরে নেওয়া কঠিন। কারণ যারা ১৯৪২-এর আন্দোলন দেখেছেন, এখনো যারা বেঁচে আছেন, তাদের তখন বয়স খুব কম ছিল, খুবই কম বয়স ছিল। এখন তারা একেবারে বৃদ্ধ। কাজে আপনারা বুঝতে পারছেন যে তাদের কথা সব কিছু মনে নাও থাকতে পারে, কিছু মানুষের মনে থাকতেও পারে। তখন কেমন ছিল, এখন কেমন আছে, যদি কম্পারেটিভ মানে তুলনামূলক আলোচনা করেন, তাহলে দেখা যাবে তখন যা ছিল এখন তা নেই। স্বাভাবিক, কালের নিয়মে অনেক কিছু পাল্টে যায়, পাল্টে যাবেই। এটাকে কেউ ঠেকাতে পারে না। পাল্টাচ্ছে, আবার প্রতিদিন পাল্টাচ্ছে, কাল প্রতিক্ষণে পাল্টাচ্ছে। কালখণ্ড, এটা কালক্রম হবেই, হতেই পারে। এখন আজকের বিষয়টি যেটা আমি শিরোনাম রেখেছি, সেটা হচ্ছে রাজতান্ত্রিক প্রজাতন্ত্র। রাজতান্ত্রিক মানে রাজতন্ত্র চলছে, তাতে প্রজাতন্ত্র। সংবিধানে আছে অল আর ইকুয়াল, আমরা সবাই নাকি সমান। আপনি কি দেখেছেন সবাই সমান? আপনি কি বুঝতে পারেন সবাই সমান? যদি সবাই সমান হতো, তাহলে একজন ৮,৫০০ কোটি টাকার বিমানে চাপছেন, আর আপনি পায়ে হাঁটেও জায়গা পাচ্ছেন না। একজন বিদেশ থেকে আমদানি করা মাশরুম খাচ্ছেন, তার কেজি ১০ শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আর আপনি ৫ কেজি চাল মাসে দৈনিক কত পড়ে হিসাব করে দেখুন, ১৬ টাকা পড়বে। তাহলে ১৬ টাকা আপনার ভাগে। একজনের পিছনে ৬টা গাড়ি, ১ কোটি টাকা, ৬, ১৪, ৮৪ কোটি টাকা, ১০০ কোটি টাকা দাম, তাতে তিনি চড়েন। তার পেট্রোল খরচ কত? না ৫ কিলোমিটার, ৪ কিলোমিটার তেল দেয়। আপনি ধরুন, তাহলে আপনি প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র কথাটা বলার কোনো মানে আছে কি? আপনি ধরুন আপনার সঙ্গে, আপনি যার সঙ্গে এই রে আই রে যা রে তুই টাকারি করেন, সেই ব্যক্তি হঠাৎ ভোটে দাঁড়িয়ে কোনো একটা পদ পেয়ে গেলেন। কি পদ? পঞ্চায়েতের প্রধান হয়ে গেলেন, পঞ্চায়েতের সদস্য হয়ে গেলেন, সভাপতি হয়ে গেলেন, আবার জেলা পরিষদের সভাপতি বা সভাধিপতি বা সহসভাপতি বা কর্মাধ্যক্ষ হয়ে গেলেন। তাহলে আপনি তার সঙ্গে এক থাকবেন? আপনি এক থাকেন না। তার সমস্ত দায়িত্ব হয়ে গেল তখন সরকার, মানে আমাদের। আমরা তার খরচা চালাবো, তার হাগু মুতুর থেকে শুরু করে সমস্ত খরচা আমরা চালাবো। তাহলে প্রজাতন্ত্র কোনটা? তারা আপনার উপরে খবরদারি করবে, আপনার উপরে খবরদারি করবে, আপনাকে ধমক দেবে, আপনার উপরে অত্যাচার করবে। সব ক্ষমতা তাদের, যেহেতু তার হাতে ক্ষমতা আছে।
মন্ত্রী শান্ত্রীর পিছনে সমস্ত দেশের প্রায় সব সম্পদ তাদের পিছনেই খরচা হয়ে যাচ্ছে, যত রোজগার তাদের পিছনে খরচা হয়ে যাচ্ছে, জনগণের ভাগে কি জুটছে? উপরন্তু তারা বলছে কি তিনিই দিচ্ছেন। আপনারা সবার হয়তো মনে আছে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দক্ষিণের একটি রাজ্যে গিয়ে কি বলল, এখানে কেন অমুকের প্রধানমন্ত্রীর নাম নেই, প্রধানমন্ত্রী দিচ্ছেন। আরে প্রধানমন্ত্রী কি দিবেন? প্রধানমন্ত্রী কি কোনো পৈতৃক সম্পত্তি দিচ্ছেন? আমার এই টাকা আমাকে দিচ্ছেন। এই 5 কেজি চাল দিয়ে তিনি নাকি, গম দিয়ে তিনি নাকি আমাদের লেহাল করছেন। কার টাকা দিচ্ছেন? কিসের টাকা থেকে দিচ্ছেন? কোথা থেকে দিচ্ছেন? তার খরচ কত? সেই খরচটা কত? কার টাকা? টাকা যদি জনগণের হয় তাহলে জনগণকে যা দিচ্ছেন, জনগণ যা পাচ্ছে তাদের ন্যায্য পাওনা, তাহলে তার বদান্যতা কোথায়? তার কোথায় মহানুভবতা? তিনি কি এমন করছেন? উপরন্তু জনগণ তাকে যে দিচ্ছে সেইটা এত বেশি দিচ্ছে যেটার যোগ্য তিনি মোটেই নন। তিনি যেহেতু ক্ষমতায় নিজেই নিজের নিয়ে নিচ্ছেন। আপনি দেশ কি প্রজাতন্ত্র বলবেন? মন্ত্রী থেকে, এমএলএ থেকে, এমপি থেকে নিজের বেতন ওরা ঠিক করবে। আপনি যদি সরকারি কর্মচারী নেন, বেতন কে ঠিক করবে? না ওরা ঠিক করবে। আর ওদের বেতন ওরাই ঠিক করবে। কি দেশ আর কি রাজত্ব, কি প্রজাতন্ত্রে আমরা বাস করছি? ঠিক হবে কিনা জানি না। আমার পরিবারও জমিদার পরিবার ছিল। 1953 সালে জমিদারি উঠে যায়, আমরা হয়ে গেলাম ভিখারি। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এখন সমান হলো তখনকার রাজা আর প্রজা, তার মধ্যে যদি বা কিছু রাজা প্রজার মধ্যে কিছুটা প্রভেদ কম ছিল। এখনকার যারা গণতান্ত্রিক পদ্ধতিতে, তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জয়ী হয়ে যারা রাজা হচ্ছে, তাদের সঙ্গে যে জনগণের তফাৎ, প্রজাদের তফাৎ, সেটা হচ্ছে এত বেশি অসাম্য, ধারণার বাইরে। তাহলে আমরা প্রজাতন্ত্র বলছি, তাহলে তন্ত্রটা চালাচ্ছেন ওই রাজারা। রাজতন্ত্রে যেমন চলছিল, রাজার ইচ্ছায় সমস্ত কিছু হবে, এখনো তাই চলছে। কোনো তফাৎ নেই, একটুও তফাৎ নেই। গোটা দেশ জুড়ে আপনি কয়েক লাখ এরকম লোক, তারা এই শাসন ব্যবস্থা চালাচ্ছে। প্রজাতন্ত্রের কোনো গল্প এখানে নেই, প্রজাতন্ত্র এরকম কিছু নেই। এখন ঘটনা হলো যে আমরা কি এটা চেয়েছিলাম? চাইনি, মোটেই চাইনি। এরকম প্রজাতন্ত্র হোক, এটা সংবিধান প্রণেতারা চেয়েছিলেন কিনা সেটা যেমন সন্দেহের, তেমনি যারা দেশে বাস করছেন তারাও এরকম চাননি। কিন্তু হয়ে গেল। কেন হয়ে গেল? তার কারণ ওই যে মানসিকতা, ওই ঔপনিবেশিক মানসিকতা। তফাৎটা কি হয়েছে না, সেই চেয়ারে তখন লাট সাহেবরা বসতো, মানে বিদেশি বা কোনো অন্য দেশি লোক বসতো, তার বদলে আমাদের দেশের লোক বসেছে। মানে আমাদের দেশের লোকের জন্য সব ছাড় দিয়ে দেওয়া হলো। আমাদের দেশের লোকেরা আপনার মাথায় লাত মারুক, এটা ঠিক? মোটেই তা নয়। একটুও বদলায়নি, যেমন ছিল তেমনই আছে। আপনারা এরপর বলবেন না বামপন্থীরা খুব ভালো ছিল, অমুকপন্থীরা খুব ভালো ছিল, কংগ্রেসীরা খুব ভালো ছিল, বিজেপি খুব ভালো, অমুক ভালো। একই, এদের চরিত্র, শাসকের চরিত্র সব একটুও তফাৎ নেই। শাসকের চরিত্রে কোনো তফাৎ নেই। যাকে রাস্তায় গেলে, যে লোক রাস্তায় গেলে কুকুরে পর্যন্ত কামড়াবে না, তার পিছনে 12 জন, 15 জন, 20 জন লোক। আর যদি এই রাজ্যের বাইরে যান, তাহলে দেখবেন সব এরকম বন্দুক নিয়ে, 10টা 20টা বন্দুক নিয়ে যাচ্ছে কে না কোনো ডাকাত। ভোটে জিতে তিনি মন্ত্রী হয়ে গেছেন, বা এমএলএ হয়ে গেছেন, বা এমপি হয়ে গেছেন। যাচ্ছেন কে না একজন ধর্ষক, তার পিছনে গাদা গাদা বন্দুক, ওর নিরাপত্তা চাই। যেই ভোটে হেরে গেল আর নিরাপত্তা দরকার নেই, তখন হয়ে গেল ফুটপাতে, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু ভোটে যদি একবার জিতে গেল, হয়ে গেল সঙ্গে সঙ্গে রাজা। তাহলে তফাৎটা কোথায়? আগে কি ছিল? রাজার ছেলে রাজা হবে। আর এখন কি হচ্ছে? একই জিনিস। সেই পরিবারের পর 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 সব হয়ে যাবে। তাদের বংশের লোক, তাদের পরিবারের লোকেরই, সে মারা গেল তার বউ হবে, বউ মারা গেল তার ছেলে হবে, তার মেয়ে হবে, তার বউ হবে, তার নাতি হবে। একই জিনিস আছে। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। কোনো ট্র্যাডিশনে হেরফের নাই। তাহলে রাজতান্ত্রিক প্রজাতন্ত্র কোনটাকে বলে? ভারতে যেটা চলছে সেটা ডেমোক্রেসি মোটেই নয়। ডেমোক্রেসির 1% গুণও ডেমোক্রেসি নেই। সবটাই পুরোপুরি
অটোক্রেসি বলতে পারেন অথবা মনার্কি বলতে পারেন। তাহলে মনার্কির একটা নতুন মডেল আমরা তৈরি করতে পেরেছি। এটা মনার্কির নতুন মডেল, মানে রাজাও আছে, রাজতন্ত্র আছে, সবই আছে, খালি তফাৎটা হচ্ছে কি না নামটা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতির কাজটা কি বলুন তো? কি কাজ? তার পিছনে যে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কাজটা কি তার? উপরাষ্ট্রপতির কাজটা কি? তিনি যদিও বা রাজ্যসভার চেয়ারম্যান হয়ে কিছু কাজ অন্তত লাঠি ডান্ডা এই টুকাটুকিটা করেন, বা আইনগুলা ধনী ভোটে পাস করে দেন ভোটাভুটি না করে, সে কাজটা যদিও বা কিছু 2-4 পয়সার কাজ হয়, সারা বছরে সেটা 60-70 দিন খুব জোর, এটি তার কাজ। কিন্তু রাষ্ট্রপতির কাজ কি? থাপ্পা দেওয়া। সরকার যেটা পাঠাইলো সই মারো, সই মারতেই হবে। একবার আপনি ফেরত পাঠাতে পারেন, ফেরত পাঠাপাঠি গল্পগুলো এখন শেষ হয়ে গেছে, এখন আর ফেরত পাঠাপাঠি নাই। কারণ ফেরত পাঠাবার মতো কোনো লোককে এখনো বসানো হয়নি। এমন লোককে বসানো হয়েছে যে ফেরত যেন না পাঠায়, যা দিব তাই সই করবেন সঙ্গে সঙ্গে, এখনই গেলে এখনই সই, সঙ্গে সঙ্গে আইন। আপনারা দণ্ডসংহিতা দেখলেন, দণ্ডসংহিতা সঙ্গে সঙ্গে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে সই, কোনো প্রশ্ন নেই। অথচ তারপরেই এদিকে এত ড্রাইভাররা সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে তার বিরুদ্ধে বিরোধিতা করল। আজকে হিন্দিতে দণ্ডসংহিতা হওয়ার জন্য বিচারপতি বলছেন যে আমি হিন্দি জানি না, কিন্তু তারা পাস করে দিলেন। হিন্দি রাষ্ট্রভাষা নয়, আমাদের দেশে কোনো রাষ্ট্রভাষা নেই, তাহলে হিন্দিতে আমাকে সব করতে হবে। কেন করতে হবে? তাহলে জনগণ যেটা চাইছে সেটা হবে না কেন? জনগণ কোনটা চাইছে? জনগণ চাইছে আমরা শাসনযন্ত্রের অধিকারী হব, আমরা শাসনযন্ত্র ঠিক করব। কি ঠিক করব? ভোটটা আপনি দিয়ে দিলেন, বাস ওরা রাজা হয়ে গেল। আর আপনি কে? আপনি কে? আপনার কথা আমি শুনবো কেন? এই হয়ে গেছে অবস্থা। কিন্তু যদিও বা কিছুদিন আগে পর্যন্ত, 20-50 বছর আগে পর্যন্ত গণতন্ত্রের কিছু চরিত্র ছিল, বর্তমানে যে যুগ চলছে, বর্তমানের কালক্রম কালখণ্ড, এই কালখণ্ডে গণতন্ত্র বলে কোনো জিনিস আছে এটা স্বীকার করতে আমি অন্তত রাজি নই। গণতন্ত্র বলে কিছু নেই। আপনি এই যে কথাগুলো আমি বলছি সেটা নেহাত আমি বাংলায় বসে বলছি, তা নাহলে বোধহয় এতক্ষণ পর্যন্ত তুলে নিয়ে চলে যেত। এমন অবস্থা। কাউকে কোনো কিছু বলা চলবে না, সরকারের বিরোধিতা করা চলবে না, সরকারের সম্পর্কে কিছু বলা যাবে না, সরকার যা করবে ঠিক হচ্ছে এটা বলতে হবে। যদি এটা বলতে না পারেন, আপনি যদি সাংবাদিক হন আপনি যাবেন জেলে, আপনি যদি রাজনৈতিক নেতা হন, বিরোধী দলের নেতা হন, আপনি যাবেন জেলে, নাহলে আপনার দরজায় ইডি আসবে, নাহলে সিবিআই আসবে, তৈরি করা কেস, গোটা কেস করে আপনাকে হয়রান করবে। এটা হচ্ছে আপনার জনতন্ত্র না গণতন্ত্র, না জনতন্ত্র না প্রজাতন্ত্র? কোন তন্ত্র? এটা কোনো তন্ত্রই নয়, এটা পুরোপুরি রাজতন্ত্র। একই রকমের। তফাৎটা কি না, রাজা, ওই রাজার ছেলে রাজা হয়তো, রাজার ভাই রাজা হয়তো, বা রাজাকে মেরে, বাদশাকে মেরে কেউ রাজা হয়তো। এখন বদল হচ্ছে ভোট কিনে। কেউ কেউ আবার বলছেন যে ভোট নাকি ইভিএম মেশিনে ম্যানেজ করে হচ্ছে। হতে পারে, আমি এ সম্পর্কে কিছু এক্সপার্টও নই, ইঞ্জিনিয়ারও নই, আমি বলতে পারবো না। কিন্তু যারা দেখাচ্ছে তারা বলছে যে ইভিএমটা ম্যানেজ করে ভোট হচ্ছে। হতে পারে, ব্যালট পেপারও লুট হইতো, নানা রকম কাণ্ড কারখানা হইতো, সেসব হইতো। তা রাজা হওয়ার এই কম্পিটিশন, এই যুদ্ধ হচ্ছে কেন? হচ্ছে তার একমাত্র কারণ, আজকে যদি বলে দেন যে না, কোনো কেউ মন্ত্রী, সাংসদ, বিধায়ক হলে তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। কারণ তারা বলছে আমি দেশ সেবা করতে এসেছি। দেশ সেবা যদি করতে হয় তাহলে দেশের সেবা করো, তার জন্য আবার পয়সা কেন, তার জন্য মাইনে কেন, তার জন্য পেনশন কেন, তার জন্য গাড়ি কেন, তার জন্য ঘোড়া কেন? ভাষণ দেবার জন্য আর ফিতা কাটবার জন্য তুমি কোটি কোটি টাকা খরচ করবে, এটা কেন হবে? এটা শাসনতন্ত্রে এটা হবে কেন? তার জন্য আমলা আছে, তারা করবে। তুমি ফিতা কাটবার কে? তুমি একটা স্কুলের পিয়নকে দিয়ে স্কুলের বিল্ডিং এর ফিতা কাটাও? তুমি একটা রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা একটা মজদুরকে দিয়ে ফিতা কাটাও? সে তো স্বাক্ষর আমাদের এখানে আছে। আমাদের এখানেই পাঞ্চেত ড্যামের উদ্বোধন করেছিলেন বুধনি মেজান। কেন হয়েছিল? কেন করেছিলেন? জওহরলাল নেহরু নাম করলে তো নাকি এখন নেহরুই সব নষ্ট করে দিয়ে গেছে। এইটা এখন বলা হয়েছে। সেই নেহরুতে এই সাহসটা হয়েছিল যে একজন মেজানকে দিয়ে, যিনি কর্মচারী ছিলেন ওই বাঁধ নির্মাণে, তাকে দিয়ে অন্তত উদ্বোধন করাতে পেয়েছিলেন। এই কয়েকদিন আগে তিনি মারা গেলেন। এটা তো করতে পেরেছিলেন। তাহলে কার সঙ্গে আমি কার তুলনা করব? আর এখনকার যিনি প্রধানমন্ত্রী, তার সঙ্গে তো কেউ কথা বলতে পারবে না।
তার কাছে থেকেও যেতে পারবে না, 200 মিটার দূর থেকে তার সঙ্গে তাকে দেখতে হবে। কোনো জনসভায় 200 মিটার কেউ থাকবে না, দেখা করতে হবে। তা জীবনের যার এত ভয়, তার এসব পদে যাওয়ার কি দরকার? জনগণের টাকা খরচ করতে আর নিরাপত্তার কি দরকার? তিনি যদি জনগণের সঙ্গে মিশতে না পারবেন, বা যারা মন্ত্রী হচ্ছেন বা যারা নেতা হচ্ছেন, তারা যদি জনগণের সাথেই মিশতে না পারেন, তাহলে তাদের এই ধরনের পদ পাওয়ার কোনো যোগ্যতা আছে বলে অনেকেই মনে করেন না। আমি তো মনে করিই না, আমি তো মনেই করি না। যখনই কোনো নির্বাচিত ব্যক্তি কোনো পদে গেল, তখনই তিনি সবার সঙ্গে দূরত্ব বজায় রাখলেন। দূরত্ব, সবার সঙ্গে দূরত্ব। তিনি একটা অন্য যুগের লোক, উপরে আছেন, তাকে দেখলে উঠে দাঁড়াতে হবে। কেন? তুমি তো বাবা জনগণের চাকর, তুমি তো তাদের জনগণকে দেখলে উঠে দাঁড়াবে। আপনি কোনো আমলার অফিসে যান, তাদের স্লিপ দিয়ে বসে থাকতে হবে জনগণকে, অথচ জনগণের দিয়ে তারা বেতন খাচ্ছেন, জনগণের টাকাই খাচ্ছেন তারা। কিন্তু তাদের যদি আপনি এলাহি ব্যবস্থা দেখেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। তা আমি দেখছি গোটাটাই রাজতন্ত্র চলছে, কোনো প্রজাতন্ত্র বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই। একটা হাওয়ার উপরে সমস্ত কিছু চলছে। কোনো পন্থীকে এর থেকে বাদ দেবেন না, সবাই একই পন্থী, সবাই সুযোগ সন্ধানী, সবাই ও রাজত্ব করব, রাজার মতো চাল ঠাঁট বাঁট, রাজার মতো খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাজার। থাকার ব্যবস্থা রাজার হালে, সমস্ত নিরাপত্তা। একজন মুখ্যমন্ত্রী যাবেন, 5000 পুলিশ নিয়ে যাবেন, একটা এমপি যাবে 5000 পুলিশ, তাকে নাইলে কামড়াবে, রাস্তায় কুকুর কামড়াবে, ছাগল কামড়াবে, গাধা কামড়াবে, বিড়াল কামড়াবে, সেই ভয়ে তারা জনগণের পাশে দড়ি দিয়ে আটকে দিতে হবে। জনগণ যদি দেখে ফেলে, জনগণ যদি চলে আসে, তাহলে ওকে কামড়াবে। তো যাদের এত কামড় খাওয়ার ভয়, তাদের এইসব পদে যাওয়া কেন? তারা কি জন্য নির্বাচনে দাঁড়ান? তারা যদি জনগণের সঙ্গে সম্পর্কই রাখতে পারবেন না, তাহলে তাদের বাণী, ভুলভাল বাণী শুনবার জন্য কি জনগণ? তারা কেউ বলবে কি বলে, বর্ণ পরিচয় ক্যারি করেছিলেন না মাতঙ্গিনী হাজরা, এইগুলো শোনার জন্য। কেউ বলবেন যে রবীন্দ্রনাথ যে মহাত্মা গান্ধীর অনশন ভাঙিয়েছিলেন, রবীন্দ্রনাথ কবে চলে গেছেন আমাদের ছেড়ে, আর মহাত্মা গান্ধী অনশন করেছিলেন কবে, সেই খেয়ালও যাদের নাই, তাদের এই বুকনিগুলা শোনার জন্য জনগণ। আর তিনি রাজার হালে, রানীর হালে থাকবেন, তার পিছনে কোটি 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 টাকা খরচ হবে। কেন ভাই? প্রজাতন্ত্র এটা কেন থাকবে? আমি বলবো সমস্ত দোষ সংবিধান প্রণেতাদের। সংবিধান প্রণেতারা এই ব্যবস্থা রেখে মারাত্মক ভুল করেছেন, এবং সেই ভুলের মাসুল আজকে আমরা দিচ্ছি, এবং আমাদের এই মাসুল দিয়ে যেতে হবে আদি অনন্তকাল ধরে, যতদিন এই ভণ্ডামি থাকবে। নামে প্রজাতন্ত্র, কাজে রাজতন্ত্র। এবং এর যে বদল কেউ চায়, জনগণ চাইলেও জনগণের জন্য যারা করবে কাজটা, তারা রাজি কখনোই হবে না, এবং এটা এরকমই চলতে থাকবে, এটাই চলবে। এই চলতে চলতে যদি আমরা কোনোভাবে, কোনো রকমে, কোনো জনগণ যদি একবার সচেতন কোনোভাবে হওয়ার সম্ভাবনা খুব কম। কবে হবে জানি না, যদি হন তবে এই অবস্থার পরিবর্তন হবে। তা নাইলে আমার যা ধারণা, আগামী বছর প্রজাতন্ত্র দিবস পালন হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। আজকেই দেখা গেল এক জায়গায়, যে মানে একটি অনুষ্ঠানে দেখা গেল একজন পতাকা ঝুলাচ্ছেন, তারপরে স্যালুট নিচ্ছেন, আর পাশে একজন বসে তিনি ভাবছেন, এটা এই কাজটা করছে, এটা তো আমার করার কথা। এর অর্থ কি? পদলোভী। একটা তফাৎ দেখা যাচ্ছে। কি তফাৎ দেখা যাচ্ছে? যদি আপনি 50 বছর আগের ইতিহাস ধরেন, তাহলে 50 বছর আগে যারা রাজনীতি করতে আসতেন, তারা কিছু দিতেন দেশকে, তারা নিজেদের ঘর দিয়েছেন, জমি দিয়েছেন, নানা রকম নিজের শ্রম দিয়েছেন, এরকম কিছু দিয়েছেন। আর এখন যারা রাজনীতি করছেন, ভিখারি হয়ে আসছেন, ভিখারি ছিলেন, আর এখানে এসে তারা এখন ভোগ করছে, রাজ সুখে আছেন, বিলাসিতায় দিন কাটাচ্ছেন। ভিখারির থেকে রাজা, ভিখারির থেকে রাজা। আমরা সন্ন্যাসী রাজার গল্প শুনেছিলাম, যে রাজা সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু এখন কি হচ্ছে না, ভিখারি ছিলেন, তিনি এখন রাজা হয়েছেন, এবং রাজা হয়ে প্রজাদের উপরে তিনি শাসন চালাচ্ছেন। আর তিনি আবার বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন মাদার অফ ডেমোক্রেসি, ভারত নাকি মাদার অফ ডেমোক্রেসি। তাহলে মাদার অফ ডেমোক্রেসি এত কুসন্তান জন্ম দিয়েছেন, এটা কি আমাদেরকে মেনে নিতে হবে?
এটা কুসন্তান ছাড়া কি? যারা নিজের পাশের লোককে মানুষ বলে মনেই করেন না, তাদের ভ্যালু হচ্ছে 16 টাকা চাল গম, তার দৈনিক বরাদ্দ 16 টাকা। তিনি কি করে বলেন যে মাদার অফ ডেমোক্রেসিকে এই শিক্ষা দিয়েছে? এটা লেখা আছে কোথাও? তাহলে আমরা সবাই সমান, এই কথা বলা যাচ্ছে না? এভরিবডি ইজ ইকুয়াল, সবাই এর মধ্যে সাম্য হবে। সাম্য প্রতিষ্ঠা, কোন সাম্য প্রতিষ্ঠা? একজনের 12 লাখ কোটি টাকার মালিক সে, আর একজন ফুটা করি কিছু নেই। কি তাহলে সাম্যটা কি? তাহলে সমতাটা কোথায়? এত অসাম্য আমার মনে হয় সারা পৃথিবীতে কোনো দেশে নেই। যে অসাম্য দিনের পর দিন আরো বেড়ে চলেছে। একমাত্র কয়েকটি ফ্যামিলি 1% মানুষের কাছে 78% সম্পত্তির রয়েছে। জিএসটি কালেকশনে 3% দেন ওই 100%, মানে 100% যারা মানুষ, 78%, 1% মানুষ 78% সম্পত্তির জন্য তারা যে রোজগার করেন তাতে মাত্র 3%। 64% দিচ্ছে কারা? না, একদম ফুটপাত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, গরিব, উচ্চ মধ্যবিত্ত মোটেই নয়, তারা দিচ্ছে। তারাই আসল ক্রেতা। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এরাই হচ্ছে আসল কথা, এরাই দিচ্ছে জিএসটি। আর এদের টাকায় ফুটানি করছেন ওই সব লোক, ওই কর্পোরেটরা। আপনি কর্পোরেট দেখুন, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ডুবিয়ে বসে আছে, তারা এখন প্রকাশ্যে সরকারের পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে। কি করে হয়? তাদের তো জেলে থাকাও দরকার, তারা জনগণের টাকা মেরেছেন। তা নয়, তাদেরকে উঁচু পিড়ি দিয়ে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। কারণ কি? ভোটে জেতানোর তারা যন্ত্র। ভোটে জেতানোর জন্য তারা টাকা দেন দলকে। কোনো একটা দলকে আমি এই ব্যাপারে কোনো একটা দলকে দোষ দিচ্ছি না, সব দল একই। যে যখন ক্ষমতায় সেই তখন সেই কাজ করছে। আজকে বিজেপি ক্ষমতায়, বিজেপি করছে। কাল কংগ্রেস ক্ষমতায় আসবে, আগে কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও করেছে। কালকে সমাজবাদী থাকবে, ওরা করবে। বিএসপি থাকবে, ওরা করবে। অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম থাকবে, ওরা করবে। সিপিএম থাকলে সিপিএম করবে, সিপিআই থাকলে সিপিআই করবে। যে ক্ষমতায় সেই করবে, কোনো তফাৎ নেই। ওই কয়েকটি পরিবার, ওই কয়েকটি লোক, তারাই এর মধ্যে, তারাই সব চালাচ্ছে। তার বাইরে কাউকে প্রবেশ নিষেধ। বাইরের কাউকে তারা অ্যালাউ করবে না। ওই বাঁধা ধরা লোক, ও তারাই দেশ চালাবে, তারাই দেশ লুটবে, তারাই কর্পোরেটকে সমস্ত সরকারি সম্পত্তি বিলিয়ে দেবে। সরকারি সম্পত্তি মানে হচ্ছে আমার আপনার সবার। সরকারি সম্পত্তি মানে যে ভিক মাগছে তার। সরকারি সম্পত্তি মানে হচ্ছে কোনো যে দোকানে কর্মচারী তার, কারণ তাকে তেল নুন মশলা কিনতে হচ্ছে, সেখানে সে টাকা দিচ্ছে, সেই টাকা জিএসটি হিসাবে যাচ্ছে, সেই টাকা ট্যাক্স হিসাবে যাচ্ছে। আপনি পেট্রোল কিনছেন, তার মানে আপনার ট্যাক্স যাচ্ছে। আপনি ডিজেল কিনছেন, আপনার ট্যাক্স যাচ্ছে। কৃষকরা সার কিনছেন, তাতে ট্যাক্স। কৃষকরা ইনসেকটিসাইড, পেস্টিসাইড কিনছেন, তাতে ট্যাক্স। সর্বত্র আপনি জামা কাপড় কিনছেন, তাতে ট্যাক্স। যাবতীয় কিছুতে দিচ্ছে সামান্য যাদের রোজগার তারা। আর ভোগ করছেন কারা? এই চোর, ছেঁচর, ডাকাত, ধর্ষক, এই সব লোক যারা রাজনীতিতে এসে বাহুবলী, যারা রাজনীতি এসে রাজনীতির রাজা, রাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন তারা। আর কিছু কর্পোরেট, তাদেরই পোষা কিছু কর্পোরেট, সেই কর্পোরেটরা এই ভোগটা করছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের বিধি ব্যবস্থা, আমাদের সংবিধান। আমাদের সংবিধানের মধ্যে এত ভুল আছে যে ভুলের জন্য আজকে আমরা এটা ভোগ করছি। এবং যারা সংবিধানের ব্যাখ্যা করছে তারাও সেই শ্রেণীরই লোক, সেই শ্রেণীরই লোক। কারণ তারা নাকি ব্যাখ্যাতে ভুল কিছু পাচ্ছে না। ভুল পাবে কি করে? ভুলটা পাবে কি করে? নাই, ভুল তো কোথার থেকে ভুল তো করেনি। সরকারি আমাদের গণসংবিধানে বলা আছে বা আইনে বলা আছে, সরকার মানে লোকসভা সবার উপরে, লোকসভা, রাজ্যসভা, সংসদ সবার উপরে, তারা আইন তৈরি করবে। আইন তৈরি করে দিচ্ছে। সেই আইনটা কারা করছে? ওই ক্লাস করছে। আপনাকে তার মধ্যে আপনার কোনো সংযোজন নেই, আপনার কোনো ভূমিকা নেই। তাহলে ভূমিকা আপনার নেই, অথচ ভোগান্তি হবে আপনার। যারা ভূমিকায় আছে তারা হচ্ছে বিত্তশালী লোক, তারা হচ্ছে বিলাসিতায় থাকা লোক, তারা আপনার টাকায় বিলাসিতায় থাকে, তারা করছে আপনার জন্য আইন। আপনাকে আইন মানতে হবে, ওকে আইন মানতে হবে না। উনি আইন প্রণেতা।
ধর্ষণের দায়ে যারা জেল হচ্ছে, যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত তারা যে ওখানে ঢুকে যাচ্ছে, যারা খুনের দায়ে অভিযুক্ত বিচার হচ্ছে না, বছরের পর বছর কেস চলছে, কেস চলছে, যারা চুরি করেছে, ডাকাতি করেছে, যারা টাকা মেরেছে, টাকা আত্মসাৎ করেছে, কেস চলছে, কোনো বিচার চলছে না। আর এখন যারা শাসক দলে, কেন্দ্রের শাসক দলে, তাদের তো কোনো তদন্তই হবে না, কাজে বিচারে কোনো প্রশ্নই নেই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও হবে না, অভিযোগও কোনো তদন্তও নেই, তাদের জন্য সিবিআই নেই, তাদের জন্য ইডি নাই, এনআইএ নাই, ইনকাম ট্যাক্স নেই, কিছুই নেই। আছে কাদের জন্য? বিরোধী দলের জন্য। যদি বিরোধীরা বাইচান্স ক্ষমতায় এসে যায় তাইলে ওরা রাজা হয়ে যাবে, ওনারা প্রজা হয়ে যাবে, তাহলে অসুবিধা। এটা একটা কম্পিটিশন। তা নাইলে ভোটের জন্য এত যুদ্ধ কেন হচ্ছে? তাইলে তো বলতো ঠিক আছে ভাই আমি এই কাজ করেছি, আমাকে তুমি ভোট দাও। মানুষের যদি পছন্দ হয় তাদেরকে ভোট দিত। কাজের নিরিখে নাই কেন? এখানে রাম মন্দির করে তারা ভোট চাইছেন, কেউ বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করে আমাকে ভোট দাও, কেউ বলছেন পুলওয়ামা করে আমাকে ভোট দাও, কেউ বলছেন আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি সেই জন্য আমাকে ভোট দাও, কেউ বলছেন আরো কিছু নানা রকম কাণ্ড, কেউ বলছেন আমি ওই কমন্ডল রিজার্ভেশন করেছি তার জন্য আমাকে ভোট দাও। সবাই নিজের নিজের ধান্দায় সব দখল চায়। দখল মানে বিলাসিতা, দখল মানে রাজত্ব, দখল মানে রাজা। সবাই রাজা হতে চায়, কেউ প্রজা থাকতে রাজি নয়। কিন্তু সে রাজা হওয়ার তো সময় সুযোগ খুব কম, লিমিটেড, সংখ্যা লিমিটেড। বলা আছে এখানে 294 জন এমএলএ হবে, ওখানে বলা আছে 543 জন এমপি হবে, 543 মধ্যে 70-80 জন মন্ত্রী হবে, একজন মাত্র প্রধানমন্ত্রী হবে। 2-4টা 10টাও যদি প্রধানমন্ত্রী হতো তাহলেও নাহলে খাওয়া কামড়া করে তারা কিছু একটা করতো, যে ও বেশি নিচ্ছে কাজে আমাকেও দিতে হবে, এই করে গেলে লাঠালাঠি লাগতো। কিন্তু সেটাও নেই। মুখ্যমন্ত্রী একজনই হবে, আবার কোথাও 2টা 3টা 4টা করে উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে। তার মানে কি? আসন লড়াই। মন্ত্রীটা একটা পদ, মন্ত্রী, আমাকে মন্ত্রী করা হবে না। একজন বলছে আমাকে কেন মুখ্যমন্ত্রী করা হলো না? আরে মুখ্যমন্ত্রী না হলে তোমার কি? তাহলে মুখ্যমন্ত্রী হবে এই জন্যেই লুটিবার সুযোগ আছে। মুখ্যমন্ত্রী না করলে আপনার রাগ বা আপনার ক্রোধ, তার কারণ কি? তার কারণে ওখানে গেলে আপনি রাজত্ব পাবেন এবং রাজার হালে থাকবেন। রাজার হালে তো অলরেডি আপনি থেকেছেন, আবার কেন ফিরে রাজা হবার শখ? আসনটা ছাড়ুন কাউকে। এর থেকে বলবো আমেরিকা অনেক ভালো, যে দুবারে বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, অনেক ভালো। এখানেও সেই ব্যবস্থা হওয়া দরকার যে একবার ভোট এলে দ্বিতীয়বারে দাঁড়াতে পারবে না। তাইলেও নাহলে কিছুটা চেক হতো, কিন্তু এখানে তো হবার নেই। এখানে তো আমাদের অমিত শাহ বলে দিয়েছে আমরা 50 বছর রাজত্ব করব। এই তো মাত্র 9 বছর পেরেলো, 10 বছর চলছে, আরো 40 বছর এখন ওরা থাকবেন, আর থাকবেনই। তার কারণ তাদেরকে রাখার জন্য আমাদের অনেক লোক। আমাদের এখন তো দেখুন 3-4 জন বেরিয়ে গেছে যে বিজেপিকে রাখতে হবে আগামী লোকসভা ভোটে থাকুন। কাজে আমার মনে হয় পরের বছর প্রজাতন্ত্র দিবসে আর এই রাষ্ট্রপতিকে হয়তো স্যালুট নিতে হবে না। তার কারণ সব চেঞ্জ হয়ে যাবে, হতে পারে, সম্ভাবনা প্রচুর। দেখা যাক এরপর কি হচ্ছে না হচ্ছে। এই রাজতান্ত্রিক প্রজাতন্ত্রে আমাদেরকে দিন কাটাতে হবে, এটাই আমাদের ভবিষ্যৎ। কারণ আমরা ভেড়ার দল, আমাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, আমরা অন্যায়কে অন্যায় বলতে চাইছি না, অপরাধকে অপরাধ বলতে পারছি না। আমরা দর্শককে ভোট দিচ্ছি, আমরা ডাকাতকে ভোট দিচ্ছি, আমরা চোরকে ভোট দিচ্ছি, খুনিকে ভোট দিচ্ছি। দোষ তো আমার। যদি আপনি কোনো খুনিকে ভোট দেন, খুনের অভিযুক্তকে ভোট দেন, তাহলে সে কি কাজ করবে? যদি কোনো ডাকাতি করার অভিযোগ, অপহরণের অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে আপনি ভোট দেন, তাহলে সে কি করবে? কোনো মূর্খকে যদি আপনি ভোট দেন তাহলে সে কি করবে? সে আইন পাঠাবে, কি নিজেই আইন কিছু বুঝে না, তো সে কি বুঝাবে? তো দোষ তো সব আপনার, দোষ তো ওদের নয়। ওদেরকে আপনি রাজা করলে রাজা তো হবেই। মোহাম্মদ বিন তুগলকও রাজা ছিলেন, শাহজাহানও রাজা ছিলেন, ঔরঙ্গজেবও রাজা ছিলেন, আকবরও রাজা ছিলেন, সবাই তো একরকম ছিলেন না। কাজেই হবেই। আপনারাই তৈরি করতে হবে, আপনারাই তৈরি করেন, আপনারাই সৃষ্টিকর্তা, আপনারাই তাদেরকে নির্বাচিত করেন। আর তারপর তারা যেই কাজ করবে এটা স্বাভাবিক। তারা কোনো অন্যায় করছে বলে আমার মনে হয় না, কারণ রাজতন্ত্রে আপনার প্রতিষ্ঠা দিচ্ছেন, তারা তো সেই কাজ করবেই। চলুক ঝাপান, চলতেই থাকবে। আপনারা ভালো আছেন, নিশ্চয়ই ভালো আছেন, তা নাহলে আপনাদের মধ্যে প্রতিক্রিয়া হতো। প্রতিক্রিয়া তো নেই। প্রতিক্রিয়া যখন নেই, এটাই চলুক। আপনারা ভালো থাকুন। আজকের আলোচনা এখানে শেষ করছি। যারা আমার সঙ্গে ছিলেন
তাদের অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আগামীকাল আবার অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিরতি নিলাম। ধন্যবাদ, নমস্কার।